নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ষষ্ঠবারের জন্য অধীর চৌধুরী কি বহরমপুর থেকে নির্বাচিত হয়ে লোকসভায় যেতে পারবেন? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে আছে। অনেক রকম আলাপ আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। দেখুন, বহরমপুর লোকসভা কেন্দ্রটি প্রথম নির্বাচন থেকে 1980 সাল পর্যন্ত আরএসপির প্রবাদ প্রতিম নেতা ত্রিদীপ চৌধুরী, যাকে ডাকু চৌধুরী বলে মানুষ চিনতেন, তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। 80 সালে কান্দির মহারাজা অতীশ সিনহা সেই কেন্দ্র থেকে জেতেন। 84 সালে আবার কেন্দ্রটি আরএসপি ছিনিয়ে নেয় কংগ্রেসের কাছ থেকে, ননী ভট্টাচার্য জেতেন। তারপর প্রমথেশ মুখার্জি আরএসপির প্রার্থী হিসাবে জিতেছিলেন। সেই প্রমথেশ বাবুকেই 1999 সালে অধীর বাবু হারিয়ে লোকসভায় যান। তারপর টানা 5 বার তিনি বহরমপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন। অধীর বাবু 1999 সালে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে 46% একটু বেশি ভোট পেয়েছিলেন। আর 2019 সালে 80,000 ভোটে তিনি জিতলেন। সেবার তার প্রাপ্ত ভোটের হার শতাংশের বিচারে 45.5%। কিন্তু 2004, 2009, 2014 এই তিনটে নির্বাচনে অধীর বাবু 50% বেশি ভোট পেয়েছিলেন। 2009 সালে প্রায় 57% ভোট পেয়েছিলেন। 2007 সালে প্রথম ইউপিএ রাষ্ট্রপতি হলেন প্রতিভা দেবী সিং পাতিল। সোনিয়া গান্ধী ইউপিএ চেয়ারপারসন। রাষ্ট্রপতির সঙ্গে ইউপিএর সাংসদদের পরিচয় করে দিয়েছিলেন সোনিয়াজি। প্রিয়রঞ্জন দাসমুন্সির সঙ্গে অধীর ঢুকলেন। তখন সোনিয়াজি প্রতিভাজিকে বলেছিলেন যে বাংলার বাঘ। অধীরের একটা রবিনহুড ইমেজ ছিল এবং লড়াকু ইমেজ ছিল, এবং সেটা এখনো আছে। প্রথম জীবনে আরএসপি করতেন, তারপর কংগ্রেসের সঙ্গে যুক্ত হন। ডাকু চৌধুরীর খুব স্নেহধন্য ছিলেন। এবার অধীর চৌধুরীকে তৃণমূল হারাতে মরিয়া, কিন্তু স্থানীয় কোনো প্রার্থী না পেয়ে শেষ পর্যন্ত বিশিষ্ট ক্রিকেটার ইউসুফ পাঠানকে গুজরাট থেকে উড়িয়ে আনতে হয়েছে। 2019 সালে অধীরের বিরুদ্ধে লড়েছিলেন অপূর্ব সরকার, যিনি ডেভিড নামে পরিচিত। একসময় অধীরের ছায়াসঙ্গী ছিলেন। শুভেন্দু অধিকারী ওই সময় তৃণমূলের পক্ষ থেকে মুর্শিদাবাদ, মালদা এবং 2 দিনাজপুর জেলার পর্যবেক্ষক ছিলেন, এবং শুভেন্দু মমতাকে বলেছিলেন যে মুর্শিদাবাদকে তিনি কংগ্রেস মুক্ত করবেন। শুধুমাত্র অধীর চৌধুরীকে তিনি হারাতে পারেননি। বাকি দুটো আসনে কিন্তু তৃণমূল জিতেছিল, জঙ্গিপুরে খলিলুর রহমান এবং মুর্শিদাবাদে আবু তাহের। অধীর চৌধুরীর বিরুদ্ধে 2019-এ বামেরা কোনো প্রার্থী দেননি, যদিও হাড্ডাহাড্ডি লড়াইয়ে 80,000 ভোটে অধীর চৌধুরীকে জিততে দেখা গিয়েছিল। এবং আপনাদের যদি মনে থাকে, 2019-এর লোকসভা নির্বাচনে যেদিনকে বহরমপুর কেন্দ্রে ভোট হলো, অধীর চৌধুরী সকাল থেকে বহরমপুরের বিভিন্ন বুথে ঘুরে বেড়ান এবং বহরমপুরই তার সম্মান রক্ষা করেছিল। বহরমপুর লোকসভার মধ্যে 7টা বিধানসভা আছে: বড়োয়া, কান্দি, নওয়াদা, রেজিনগর, ভরতপুর, বেলডাঙ্গা এবং বহরমপুর। এই 7টির মধ্যে 6টি তৃণমূলের দখলে। বহরমপুরে বিজেপি জিতেছে অধীর বাবুর একেবারে বলতে পারেন দক্ষিণস্থ মনোজ চক্রবর্তীকে হারিয়ে। বহরমপুরে 50% মুসলমান মানুষের বাস, 45% হিন্দু। আবার হিন্দুদের মধ্যে 13% এসসি, বাকিটা এসটি। 82% বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা গ্রামীণ এলাকার বাসিন্দা, 18% শহর এলাকার বাসিন্দা। তাহলে 50% মুসলমান ভোট যদি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হয়ে যায় আর হিন্দু ভোটের যদি মেরুকরণ হয়, তাহলে বহরমপুরে চমকপ্রদ ফল হতে পারে।
বিজেপি এবার যাকে প্রার্থী করেছেন তিনি বহরমপুরের ভূমিপুত্র, অধীরবাবুর ঘনিষ্ঠ বন্ধু, বিশিষ্ট চিকিৎসক ডক্টর নির্মল সাহা। পারিবারিক সূত্রে তিনি আরএসএস এর সঙ্গে যুক্ত। অত্যন্ত সুনাম রয়েছে চিকিৎসক হিসেবে তার, এবং এলাকায় তার ভাবমূর্তি খুব ভালো, খুব উজ্জ্বল। সেটা অধীরবাবুকে তিনি বলেছেন ও আমার দীর্ঘদিনের বন্ধু। তো অধীরবাবু এই ধরনের সম্পর্ক ব্যক্তিগত স্তরে ভীষণ রকম ভাবে রাখেন। এটাই কি সংসদীয় গণতন্ত্রে এরকমই হওয়া উচিত। 2021 বিধানসভা নির্বাচনে 100টা মুসলমান ভোটের মধ্যে 91টা পেয়েছিল তৃণমূল। তাই মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর কোথাও কংগ্রেস বাম কেউ খাতা খুলতে পারেনি যে মুর্শিদাবাদকে আমরা কংগ্রেসের দুর্গ বলে মানতাম। সেখানে তৃণমূল 2016 সালেও সেভাবে খাতা খুলতে পারেনি। 19 সালে তারা 2টো লোকসভা কেন্দ্র জিতলো, আবার 21 সালে তৃণমূল সবাইকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল, প্রবল মেরুকরণ হয়েছিল। কিন্তু সেই মেরুকরণের আবহকে এখনো আছে। সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মুসলমানরা 100টার মধ্যে 91টা ভোট তৃণমূলকে দিচ্ছে না। যে কেন্দ্রে সুব্রত সাহা 50,000 ভোটে জিতেছিলেন 21-এ, সেই কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল হেরেছিল 23,000 ভোটে। মুসলমান ভাই বোনদের মধ্যে তৃণমূলের বিজেপি বিরোধিতা নিয়ে এখন সংশয় হয়েছে, কারণ তারা যতই বিজেপি বিরোধী আস্ফালন করুন না কেন, তলায় তলায় তারা বিজেপিকে সমর্থন করে। অনেক ক্ষেত্রে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিজেপির সুবিধা করিয়ে দিত। এটা সবাই বুঝতে পেরেছেন। আসলে শুভেন্দু বলেছেন না, মুসলমানদের তৃণমূল তেজপাতার মতো ব্যবহার করে। তো জগদীপ ধনকরের সঙ্গে বাগযুদ্ধ জড়ালো তৃণমূল, কিন্তু যেই তিনি উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হলেন তৃণমূল তাকে সমর্থন করে দিল। তাই মুসলমানদের মধ্যে একটা ধারণা হয়েছে যে তৃণমূলের বিজেপি বিরোধিতা অনেকটাই লোক দেখানো, আর কংগ্রেস এবং বামেদের বিজেপি বিরোধিতা মতাদর্শগত কারণে। অধীরবাবু জিতলে কখনোই বিজেপির সঙ্গে যাবেন না। আবার বামেরা এবারে অধীরের এগেনস্ট প্রার্থী দেননি। আবার মুর্শিদাবাদ কেন্দ্রে সেলিম দাঁড়িয়েছেন, সেখানে কংগ্রেসের সমর্থন যাতে সেলিম পান সেটা নিশ্চিত করতে অধীরবাবু উঠে পড়ে লেগেছেন। আবার বামেরা যাতে অধীরবাবুকে বহরমপুরে সমর্থন করেন সেটাও সেলিমবাবু এনশিওর করার চেষ্টা করছেন। তাই একটা কিন কন্টেস্ট হতে পারে যে মুসলমান ভোট ভাগাভাগি হলো, হিন্দু ভোটের মেরুকরণ প্রবল হলো এবং নির্মল সাহা জিতে গেলেন, হতে পারে। সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এটুকু বলতে পারি, তৃণমূল ওখানে জিতবে না। অধীরবাবু জিতবেন না নির্মল সাহা জিতবেন সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু লড়াইটা মূলত হবে অধীরবাবুর সঙ্গে নির্মল সাহার। কারণ অধীরবাবু বহরমপুরের ভূমিপুত্র, 25 বছরের সাংসদ, এলাকার মানুষের সুখ দুঃখে থাকেন, এবং ডক্টর নির্মল সাহাও প্রতিষ্ঠিত চিকিৎসক, ভালো মানুষ, এলাকার মানুষ, ভূমিপুত্র। তাই লড়াই এবার অধীর চৌধুরীর সঙ্গে ডক্টর নির্মল সাহার। তৃণমূল ইউসুফ পাঠানকে ভোটের ময়দানে নামালেও, তার মুখকে বাজি ধরলেও শেষ পর্যন্ত বোধহয় এবারও তারা বহরমপুরে সফল হবেন বলে মনে হচ্ছে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.